আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, আমরা বিপণন কনসেপ্টটা বোঝার চেষ্টা করছি, যে কারণেই নানা ধরনের কন্টেন্টের উত্থাপন করার চেষ্টা করছি। তো এখন প্রশ্ন হচ্ছে, এত কন্টেন্ট কেন? একটা দুটো পিকচার দিয়েই তো বোঝানো যেত। হ্যাঁ, যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আমরা নানাবিধ নানা আঙ্গিকে নানাভাবে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করব, যে কারণে আসলে বিভিন্ন ধরনের ছবি বা কন্টেন্টের অবতারণা করা হয়েছে। আমরা বর্তমান সময়ে করোনা পরিস্থিতিতে ভাইরাসটা খুবই একটা গুরুত্ব পাওয়ার একটা ব্যাপার, যে ভাইরাস থেকে আমরা কি কারণে, ভাইরাস থেকে আমরা কি করে নিজেকে প্রতিরোধ করব, করোনা থেকে আমরা কি করে নিজেকে প্রতিহত করব, কি করে বাঁচবো করোনা থেকে। তাহলে ভাইরাস থেকে নিরাপদে থাকুন, স্যাভলন সোপ ব্যবহার করুন। স্যাভলন অ্যান্টিসেপটিক সোপ প্রতিকারের থেকে প্রতিরোধী উত্তম। অর্থাৎ সেই ভাইরাস থেকে, ভাইরাসের আক্রান্ত হওয়ার থেকে তার আগেই যদি আমরা প্রতিরোধ ব্যবস্থা নেই, তাহলে সেই বিষয়টা, সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করছেন স্যাভলন সোপ। তাহলে আমরা এখানে একটা বিপণনের ধারণা পাচ্ছি। ওয়ান কাইন্ড অফ বলা যায় এটা একটা প্রমোশন, বা একটা প্রমোশনের একটা ক্লাসিফিকেশন হচ্ছে বিজ্ঞাপন, এটা এক ধরনের বিজ্ঞাপন। কিন্তু আমরা এই ডিপে যাচ্ছি না, এই বিষয়টা গভীরে প্রবেশ করব আমরা পরবর্তী কোনো লেসনে, যখন আমরা প্রমোশন নিয়ে আলোচনা করব, যখন আমরা বিজ্ঞাপন নিয়ে আলোচনা করব। তাহলে এটা একটা মানে এই যে একটা ধারণা, এই ধারণাটাও একটা বিপণনের অংশ আমরা বলে থাকি, কনসেপ্ট। তারপরে হচ্ছে আমরা আরও প্রমোশন দেখতে পাচ্ছি, যে লাইফ বয়, সেই বাচ্চাদের নিয়ে খুব সুন্দর সুন্দর বিজ্ঞাপন করে থাকে লাইফ বয়। আমরা দেখতে পাচ্ছি যে সেই ফ্লু থেকে রক্ষা পাওয়ার জন্য, খুব সম্ভবত এটা ব্যাঙ্গালোর কোনো একটা বিজ্ঞাপন, অর্থাৎ দেশের বাইরের কোনো একটা বিজ্ঞাপন। তা ফ্লু থেকে বাঁচার জন্য একটা ছোট্ট শিশু কি করে সে লাইফ বয় হ্যান্ড ওয়াশ ব্যবহার করে সে নিজেকে ভাইরাস থেকে মুক্ত থাকবে, তারই একটা ধারণা দেওয়া হচ্ছে। আমরা এই চিত্রেও আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের সচেতনমূলক বিষয়গুলোকে বিজ্ঞাপনে নিয়ে আসা হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাস একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি সেই 1 মিটার দূরত্বে অবস্থান করতে হয়, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এ ধরনের আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। আমরা পরের চিত্রে দেখতে পাচ্ছি যে ছোট্ট শিশু তার মনের মতো করে আঁকবে, সেটা ওয়ালে হোক, বিভিন্ন মাধ্যমে হোক। তাহলে মনের মতো করে আঁকলে সেই ছোট্ট শিশু সে নিজের মতো করে দাপিয়ে বেড়াবে, বা নিজের স্বাচ্ছন্দ্যে আনন্দ নিয়ে ঘুরবে। তাহলে সে আনন্দ নিয়ে ঘোরার জন্য তাকে শক্তি দরকার, পুষ্টিকর খাবারের প্রয়োজন। তাহলে আমরা প্রাণ কোম্পানি সেই তার ড্রিঙ্কসের বিজ্ঞাপনে সেই ছোট্ট শিশুর স্বাভাবিক মেতে ওঠা, নানা ধরনের চিত্রাঙ্কন, আঁকাআঁকি করা, সেই যে এনার্জি পাবে, সেই এনার্জি ড্রিঙ্কসের একটা বিজ্ঞাপন ধারণা দেওয়া হচ্ছে। যেমন এখানে লেখা আছে যে ছোট রাতও মজা করবেই, মানে ছোট রাতও মজা করবেই, ওদের এই দুষ্টুমি এনার্জি যোগাতে চাই ভিটামিন এ ও সি সমৃদ্ধ জুনিয়র ফ্রুট ড্রিঙ্ক। তাহলে আমরা এটা একটা বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন কনসেপ্টের মাধ্যমে আমরা বিপণন সংক্রান্ত ধারণার আমরা পেয়ে থাকি। যদিও শুধুমাত্র বিজ্ঞাপনটাই কি বিপণন, নানা ধরনের প্রশ্নের অবতারণা হবে। তো আমরা যেটা বলছি যে বিজ্ঞাপনও বিপণনেরই একটা অংশ। তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করছি, যে কারণে এই ছবিগুলো আমরা দেখানো হচ্ছে। আমরা আরেকটা বিজ্ঞাপনে দেখতে পাচ্ছি যে হরলিক্স, মাদার হরলিক্স, অর্থাৎ একজন মা তার সন্তান গর্ভে আসার সঙ্গে সঙ্গেই তাকে পুষ্টিকর খাবার খেতে হয়, অর্থাৎ ভিটামিন এ, ভিটামিন সি, নানা ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ করতে হয়, যাতে তার সেই ছোট্ট শিশু, মায়ের শরীর সুস্থ থাকে এবং ছোট্ট শিশু তার ব্রেইনের স্বাভাবিক বৃদ্ধি হয়, তার শরীরের স্বাভাবিক বৃদ্ধি হয়। সেজন্যই হরলিক্স শুধু মায়েদের, গর্ভবতী মায়েদের বা সেই প্রেগন্যান্সি, সেই সময়টাকে মেয়েদেরকে বা মায়েদেরকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার জন্য তারা একটা ক্লাসিফাইড করেছে। তারা শুধুমাত্র তাদের জন্যই আলাদা করে হরলিক্স ডেভেলপ করেছে, হরলিক্স পণ্য উৎপাদন করেছে। তাকে আমরা বলছি যে মাদার হরলিক্স। এখানে বলছেন যে সায়েন্টিফিক্যালি ডিজাইনড নিউট্রিশনস ফর প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেশনস, অর্থাৎ হেলদি। এখানে আমরা যে লেখাগুলো আমরা একটু পড়ার বা বোঝার চেষ্টা করছি, যে বিষয়টাকে তারা হাইলাইট করার চেষ্টা করছে, যে হেলদি প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেশনস। তারপরে বলছে যে ভাইটাল
যে 25 দেখাচ্ছে, মানে হয়তো 25 নিউট্রিশনের জন্য বা নিউট্রিয়েন্টের জন্য 25 দেখাচ্ছে, হয়তো এটা একটা মানে উপাদানগুলোর একটা সম্মিলিত রূপ বলছেন, বা উপাদানগুলো একটা সংখ্যা দেখাচ্ছে। প্রোটিন দরকার, তারপরে দরকার যে ফর ব্রেইন ডেভেলপমেন্ট, অর্থাৎ ছোট্ট শিশু মায়ের গর্ভে তার ব্রেইন ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে সেই বিষয়টাকে সামনে এনে মাকে বোঝানোর চেষ্টা করছেন যে হরলিক্সটা কী কী উপাদান, মানবদেহে কী কী উপাদান, ভিটামিন এ, ভিটামিন সি, অর্থাৎ মানবদেহে কী কী উপাদান পূরণ করে সেই বিষয়টাকে গুরুত্ব সহকারে বোঝানোর জন্য তুলে ধরা হচ্ছে। তাহলে প্রমোশনের এই বিজ্ঞাপনটা দিয়ে আমরা হয়তো কিছুটা হলেও বিজ্ঞাপনের সেই আংশিক কার্যাবলীর একটা, মানে বিপণনের সেই আংশিক কার্যাবলীর একটা ধারণা পাচ্ছি। আমরা আর একটা হরলিক্সের বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, যেটা ফ্যামিলি হরলিক্স বলা হচ্ছে, যে একটা হরলিক্স তারা করেছে যে সবাই খেতে পারে, তাহলে সেটাকে আমরা ফ্যামিলি হরলিক্স বলছি। বা শুধু মায়েদের জন্য আমরা হরলিক্স দেখলাম। তারপরে দেখতে পাচ্ছি উইমেন্স হরলিক্স, অর্থাৎ মেয়েদের জন্য। আমরা জানি যে প্রতি 3 জন মেয়েদের হাড়ের ঘনত্ব কম থাকে, তো সেই হাড়ের ঘনত্ব পূরণের জন্য আমরা আলাদা করে হরলিক্স কোম্পানি শুধু মেয়েদের জন্য, উইমেন্সদের জন্য তারা হরলিক্স ডেভেলপ করছে। তাহলে এটাকে আমরা সেগমেন্ট বলে থাকি, অর্থাৎ কাস্টমারদের ধরন অনুযায়ী তারা পণ্যের ধরন, আলাদা আলাদা ধরনের পণ্য উৎপাদন করছে। এটাকে আমরা বলা যায় যে মার্কেটিং সেগমেন্টেশন আমরা বলে থাকি, বা মার্কেট সেগমেন্টেশন আমরা বলে থাকি, মার্কেট সেগমেন্টেশন আমরা বলে থাকি এটাকে। এক্সাম রেডি, অর্থাৎ শিশুরা এক্সামের জন্য রেডি হবে, তার এনার্জির প্রয়োজন, ক্যালোরির প্রয়োজন, সেখানে কি করবে, সে হরলিক্স খাবে, হরলিক্স পড়াশোনায় মনোযোগ বাড়ায়, সে এটা নিয়ে একটা এই ধারণাটা দেওয়ার চেষ্টা করছেন। আমরা জুনিয়র হরলিক্সের কথা বলছি, যে হরলিক্সের প্যাকেটের গায়ে দেখতে পাচ্ছি যে সে কার্টুন আঁকা, অর্থাৎ শিশুরা কার্টুন ভালোবাসে, সেই জন্য শিশুদের আকৃষ্ট করার জন্য, শিশুদের জন্য শিশুদের দেহে সহনীয় মাত্রায় ভিটামিন নিয়ে বা উপাদানগুলো নিয়ে সেই জুনিয়র হরলিক্স উৎপাদন করা হচ্ছে। আমরা সেই উইমেন্স হরলিক্সের একটু আগে দেখেছি। আমরা আর একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, এখানে বিজ্ঞাপনে হাইলাইট করা হচ্ছে বিজ্ঞাপনের প্রধান উপজীব্য বিষয় বা প্রধান যে বিষয়টাকে, যে কারণে নারীর উইমেন্সদের জন্য আলাদা হরলিক্স উৎপাদন করার প্রয়োজন পড়লো, সেটা হচ্ছে যে নারীর হাড়ের ঘনত্ব কম। এখানে বলা হচ্ছে প্রতি 3 জনে 1 জন নারীর হাড়ের ঘনত্ব কম। তাহলে নারীর হাড়ের ঘনত্ব বাড়ানোর জন্য আমরা জানি যে হাড়ের জন্য ক্যালসিয়াম খুবই ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর চাহিদা 100% পূরণ করে হরলিক্স, সেই বিষয়টাই বলা হচ্ছে যে প্রতিদিন 2 কাপ করে, প্রতিদিন 2 বার করে হরলিক্স খেতে হবে, এবং হাড়ের সুস্বাস্থ্যের জন্য বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন হরলিক্স। তাহলে আমরা এই প্রমোশনের এই ধারণাগুলো পাচ্ছি, যেগুলো দিয়ে আমরা বিজ্ঞাপনের কার্যপন্থাগুলো বোঝার চেষ্টা করছি। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, খুব অবাক করা চিত্র। এটা বগুড়ার শাহজাহানপুরের সাবরুল গ্রাম থেকে ছবিটা তোলা, প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল। ছবিটা দেখতে পাচ্ছি যে স্কুল পড়ুয়া সেই শিশুরা খেজুর গাছে উঠে খেজুর পাড়ছেন। এটা কতটা ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার, যদি শিশুটা হঠাৎ করে খেজুর থেকে গাছ থেকে পড়ে যায়, তাহলে কি হচ্ছে যে শিশুটা আহত হবে এবং ক্ষতির, মানে কি বলা যায় যে একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। পরে আমরা দেখতে পাচ্ছি যে আর একটা চিত্রে একটা শিশু রস খাচ্ছে, সেই অমৃতের মতো। আমরা অমৃত যেরকম, যে প্রাণপণ প্রচেষ্টায় যে যা কিছু পাওয়া যায় সেটাই হচ্ছে অমৃত। একটা শিশু সেই স্বর্গীয় আনন্দ পাচ্ছে। আমার কাছে মনে হয় যে সেই খেজুর গাছে উঠে মুখ দিয়ে রস খাওয়াটা একটা স্বর্গীয় আনন্দ, কিন্তু এটা যে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা জানি যে রাতের বেলা খেজুর বিভিন্ন পশু পাখি, অর্থাৎ বিভিন্ন পাখি বা বাদুররা খেজুর রস খায়, এবং বাদুরের মুখে লালায় বাদুর সেই নিপাহ ভাইরাস ছড়ায়, এবং সেটা মানুষের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এবং বলা যায় যে নিপাহ ভাইরাস সেই সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা এখনও ডেভেলপ করেনি, অনেকটা করোনা ভাইরাসের মতোই হয়তো। তাহলে এই ঝুঁকিপূর্ণ কাজগুলো করা যাবে না। তাহলে একজন উৎপাদনকারীকে সিদ্ধান্ত নিতে হবে যে খেজুর রস যদি বাজারজাতকরণ করা যেতে পারে বোতলে, বা প্যাকেটজাত করা যেতে পারে, তাহলে হয়তো শিশুরা ঝুঁকি নিয়ে
তারা এইভাবে গাছে উঠে তারা খেজুর খাবে না বা রস খাবে না তারা। এবং আর একটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটা শিশু, ও তো ওই পটটা অর্থাৎ খেজুরের রস না ভরা পর্যন্ত, অর্থাৎ ওই পাত্রটা পূর্ণ না হওয়া পর্যন্ত ও না নিয়ে হয়তো বাসায় ফিরবে না। তাহলে এই বিষয়গুলো পর্যাপ্ত, আমরা বলে থাকি এটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে বড় বড় কোম্পানিকে এগিয়ে আসতে হবে, তাদেরকে খেজুর প্যাকেটজাত করতে হবে বা বাজারজাতকরণ করতে হবে। যদিও খেজুর বাজারজাতকরণ আমরা দেখি সেই রোজার মাসে আমরা খেজুর খেয়ে থাকি বা সারা বছরই খেজুর পাওয়া যায়। তাহলে এবার রসটা বাজারজাতকরণ করতে হবে, খেজুরের রস, যাতে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ না হয়, স্কুল পড়ুয়া বা ছোটো ছোটো শিশুরা যেন আহত না হয়। তাহলে সেই বিষয়টাকে মাথায় রেখে তাদের প্রয়োজন এবং চাহিদা বিবেচনা করে একটা কোম্পানিকে খেজুর রস বাজারজাতকরণ করতে হবে। তাহলে এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে বাঁচার জন্য সঠিক বিপণন ধারণাই পারে এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে শিশুদেরকে রক্ষা করতে। কারণ তারপরে আমরা দেখব, আমরা খুব অবাক করে একটা ব্যাপার দেখতে পাচ্ছি যে খেজুর গাছ থেকে পাইপ লাগিয়ে রস নিয়ে যাওয়া হচ্ছে বাসার ভেতরে। অর্থাৎ সেটা হয়তো বাসার পাশে যদি খেজুর গাছ হয় তাহলে সেটা সম্ভবপর হয়ে থাকে। তারপরেও কিন্তু পশু মানে নানা ধরনের পাখি, বাদুড়, এ ধরনের বিষাক্ত সব প্রাণীরা বা পাখিরা এগুলো খাবে, যার ফলে ভাইরাস ছড়ানোর ঝুঁকিটা রয়েছে। তারপরে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে পাখিদের কথা বলছিলাম, পাখিরাও নানা ধরনের, এবং পাখিদের মুখে নানা ধরনের ভাইরাস থাকতে পারে, যে কারণে এটা মানব দেহের জন্য ঝুঁকিপূর্ণ। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি পাম ডেট আমরা বলে থাকি, অর্থাৎ খেজুর গাছের ইংরেজি অর্থাৎ আমরা এই বোতলে দেখতে পাচ্ছি যে খেজুর রস বাজারজাতকরণ করা হচ্ছে। তাহলে এই শিশুদেরকে ঝুঁকির থেকে বাঁচার জন্য বিপণন ধারণাই পারে এই সমস্যার উত্তরণ ঘটতে, অর্থাৎ তাদের জন্য স্বাস্থ্যসম্মত খেজুর রস বাজারজাতকরণ করতে। এবং হয়তো কয়েকদিনের মধ্যেই, হয়তো এক মাসের মধ্যেই শীত শুরু হয়ে যাবে, এখন একটু একটু করে শীত পড়ছে, তাহলে খেজুর রসের, আর সেই শীতের সময় খেজুর রসের কথা আমরা সবাই বাঙালি সেই ঐতিহ্য, পৌষ উৎসব বলি আর সব উৎসবই বলি না কেন, এটার গুরুত্ব রয়েছে অপরিসীম। আমরা করলা দেখি যে এটা আমরা সবাই চিনি, অনেকে হয়তো খেতে খুব বিরক্ত হয়, খুব তিতা থাকে, এবং সেটাও আমরা দেখতে পাচ্ছি যে করলা জুস সেটা বাজারজাতকরণ করা হচ্ছে, ক্যানে ভরে অথবা প্যাকেটজাত করা হচ্ছে, আমরা চিত্রে আমরা দেখতে পাচ্ছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে করলার বিষয়টা নিয়ে আমরা কেন আলোচনা করব, একজন বিপণনকারী এই ব্যাপারটা নিয়ে কেন ভাববে, একজন উৎপাদনকারী বা একজন ব্যবসায়ী করলাকে নিয়ে কেন ভাববেন। করলা পুষ্টিগুণ, যথেষ্ট পুষ্টিগুণ রয়েছেন। আমরা দেখব এবার করলায় কী কী উপাদান রয়েছেন। করলা এক ধরনের সবজি আমরা বলে থাকি বা ফল জাতীয় সবজি আমরা বলে থাকি। এটি অ্যালার্জি প্রতিরোধে এর রস দারুণ উপকারী। ডায়াবেটিস রোগীদের জন্য এটি উত্তম। প্রতিদিন নিয়মিতভাবে করলার রস খেলে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। আমাদের দেশে অনেক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, তাদেরকে আমরা দেখেছি করলা খেতে, তাদের সেই সুগারের মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। করলার যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিনয়েড ছাড়াও এতে রয়েছে বহু গুণ রয়েছে এতে। ব্রোকলি থেকে দ্বিগুণ পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে এতে, অর্থাৎ ব্রোকলির থেকেও দ্বিগুণ পরিমাণে বিটা ক্যারোটিনয়েড পাওয়া যায় করলায়। দৃষ্টিশক্তি ভালো রাখতে, চোখের সমস্যার সমাধানে বিটা ক্যারোটিনয়েড খুবই উপকারী। করলায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, আয়রন হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। পালং শাকের দ্বিগুণ ক্যালসিয়াম ও কলার দ্বিগুণ পরিমাণে পটাশিয়াম করলায় রয়েছে, অর্থাৎ পালং শাকের থেকে দ্বিগুণ পরিমাণে ক্যালসিয়াম রয়েছে করলায়, এবং কলার থেকে দ্বিগুণ পরিমাণে পটাশিয়াম রয়েছে করলায়। দাঁত ও হাড় ভালো রাখার জন্য ক্যালসিয়াম খুবই জরুরি, যেটা করলা অনেকাংশেই পূরণ করে থাকে। আমরা আরও কয়েকটি পয়েন্টস দেখব ব্লাড প্রেশার মেনশন করার জন্য।
ব্লাড প্রেশার মেনটেন করার জন্য, হার্ট ভালো রাখার জন্য পটাশিয়াম প্রয়োজন, যেটা করল্লায় রয়েছে। করল্লায় যথেষ্ট পরিমাণে ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি ত্বক এবং চুলের জন্য একান্ত জরুরি। ভিটামিন সি আমাদের দেহে প্রোটিন ও আয়রন যোগায়, ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। করল্লায় রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম, ফলিক অ্যাসিড, জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম। করল্লায় রয়েছে পলিপেপটাইড পি, যা ব্লাড ও ইউরিন সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নানা রকমের ব্লাড ডিসঅর্ডার যেমন স্ক্যাবিজ, রিং ওয়ার্ম এর সমস্যায় করলা খুবই উপকারী। ব্লাড পিউরিফিকেশনে সাহায্য করে করলা। স্কিন ডিজিজ ও ইনফেকশনে প্রতিরোধে সাহায্য করে। তাহলে আমরা বলবো যে আসলে এই কারণেই আমরা করল্লাকে বাজারজাতকরণ করার জন্য একজন বিপণনকারীকে সেই মানুষের অর্থাৎ ক্রেতা ভোক্তাদের সর্বাধিক তৃপ্তি সন্তুষ্টি প্রদানের জন্য তাকে এই বিষয়টাকে নিয়ে বিবেচনা করতে হবে। তথ্যসূত্র, আমরা এই তথ্যগুলো মেসেজগুলো কোথায় পেলাম? বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়েছে নভেম্বর মাসে 2017 সালে। প্রশ্ন হচ্ছে যে এগুলো এত পুরাতন তথ্য কেন? আসলে এগুলো পুরাতন তথ্যই পেয়েছি, যে কারণে দিয়েছি, এবং এই উপাদানগুলো একই, সেটা পুরাতন হোক আর নতুন প্রকাশিত হোক। আমরা তেঁতুলের জুস দেখতে পাচ্ছি এবং তেঁতুলের ক্যান দেখতে পাচ্ছি, অর্থাৎ তেঁতুলের যথেষ্ট চাহিদা, পুষ্টিগুণ রয়েছে এবং যথেষ্ট চাহিদা রয়েছে, কাজেই সেটা বাজারজাতকরণের জন্য উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।